যে ঘটনাটা ঘটছে এইটা পৃথিবীর গতি প্রকৃতি পাল্টে দেবে। আগামীকাল সকালে বোধহয় আমরা আরেকটা নতুন বিশ্ব দেখব। এই হামলার প্রস্তুতি তারা কয়েক সপ্তাহ জুড়ে নিয়েছেন এবং তারা এই দিন তারিখটাও আগের থেকে ঠিক করে রেখেছিলেন। আন্তর্জাতিকভাবে যেটা ইম্প্যাক্টটা হবে হচ্ছে তেলের উপর একটা ইম্প্যাক্ট হবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে ফারাবি হাফিজ। পরিচয় করে দিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আহমদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমি কয়েকটা হেডলাইন দিয়ে শুরু করি। ইরানের নতুন নেতৃত্বের সাথে কথা বলতে রাজি ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর 3 সদস্য নিহত হয়েছে, যুক্তরাষ্ট্র স্বীকার করেছে এই প্রথম। তারপরে হচ্ছে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কথা বলতে মার্কিন প্রেসিডেন্ট তিনি রাজি হয়েছেন বলে আগেই বললাম। রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়নি বলছে যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের 48 নেতা নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের। বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি আরবের। সারা দিন আসলে গতকাল থেকে শুরু করে গত 24 ঘন্টারও বেশি সময় ধরে আমরা আসলে এই খবরই দিয়ে যাচ্ছি, এবং ব্রেকিং সারাদিন আমাদের ব্রেকিং ছিল। এবং আজকে শনিবার সকাল বাংলাদেশ টাইম, শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি তিনি নিহত হয়েছেন, সশস্ত্র বাহিনী প্রধান তিনি নিহত হয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী তিনি নিহত। কিছুক্ষণ আগে জানলাম সাবেক প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ, তিনি নিহত হওয়ার খবর পেলাম। একটা সংঘাত নতুন করে মধ্যপ্রাচ্যে, এই সংঘাতে নতুন করে আমরা দেখলাম নিমজ্জিত হচ্ছে মধ্যপ্রাচ্য। শুধু কি মধ্যপ্রাচ্য, নাকি সারা পৃথিবীকেই কোনো না কোনোভাবে আপনি কানেক্ট করবেন? শাহাব এনাম খান। ধন্যবাদ। যে ঘটনাটা ঘটছে এইটা পৃথিবীর গতি প্রকৃতি পাল্টে দেবে। আগামীকাল সকালে বোধহয় আমরা আরেকটা নতুন বিশ্ব দেখব। এটা মোটেও ক্লিশে না, এটা ফ্যাক্ট। এই কারণে যে এই সেপ্টেম্বর মাসেই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হবে, এবং এই জেনারেল অ্যাসেম্বলিতে প্রথম প্রশ্নটাই আসবে শুধু ইউক্রেন না, ইরান বা ইসরায়েল বা ইরান কর্তৃক যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আঘাত আসলো, তাতে আসলে জাতিসংঘের ভূমিকাটা ভবিষ্যতে কী হবে, অর্থাৎ জাতিসংঘের রেলেভেন্সটা থাকবে কিনা। দ্বিতীয় বিষয়টা থাকবে যে আমরা যে আন্তর্জাতিক আইনের কথা বলতাম, এতদিন বারবার আমরা এগুলি নিয়ে ডিবেট করে এসেছি, ভিটো দিয়ে বিভিন্ন রকমের সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে মানবিক যে বিষয়গুলি আছে সেগুলিকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কিন্তু এবার অন্ততপক্ষে ইউএন চার্টার আর্টিকেল 2.4 এটার যে চরম ভায়োলেশনগুলি হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ ভেতরেই, অর্থাৎ যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটা এই যুদ্ধের সাথে বা অ্যাগ্রেশনের সাথে জড়িত, তারাই কনস্টিটিউশনকে ভায়োলেশন করেছেন বলে মনে হয়। সুতরাং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পলিটিক্সে পরিবর্তন না, কারণ তাদের পরিবর্তন, মিডল ইস্টের পরিবর্তন, দুটো মিলে যে সামগ্রিক পরিবর্তনটা নিয়ে আসবে সেইটা আসলে ধারণ করার ক্ষমতা আসলে আগামীর বিশ্বের কতটুকু থাকবে এটা দেখার বিষয়। আর লাস্ট যে পয়েন্টটা যেটা আপনি বলছিলেন, আহমেদিনেজাদ যে মারা গেলেন, এগুলি কিন্তু একটার পর একটা আপনি দেখেন হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের মধ্যেই পড়ছে বা কিলিংয়ের মধ্যে পড়ছে। এখন এই হাই প্রোফাইল অ্যাসাসিনেশনের আগে আপনি দেখেন যে ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটেছে, সো ভেনেজুয়েলাতে এখানে একটা যৌক্তিক জায়গা আছে যে নার্কোটিক্স বা এই বিষয়গুলি। ইরানের ক্ষেত্রে কিন্তু এই যে জেসি পোয়ারতে যে নেগোসিয়েশনগুলি চলছিল, সেটাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আগেই এখান থেকে সরে এসছে। তার মানে আপনি যে বহুপাক্ষিক যে আলোচনার জায়গাগুলি আছে
এবং সেই বহুপাক্ষিক জায়গাগুলিকে আপনি বাদ দিয়ে যে সরাসরি আপনি রাষ্ট্রের সভরেন্টির জায়গাগুলিতে হাত দিচ্ছেন, আমার মনে হয় এই গত 2-3 মাসের মধ্যে যে বড় বড় দুটো ঘটনা ঘটে গেল, এটা আমার মনে হয় যে সভরেন্টি বলে যে বিষয়টা আছে সেটা নিয়ে দেশগুলিকে অনেক বেশি চিন্তিত করবে। তার একটা বড় ইন্ডিকেটর কিন্তু আপনি দেখবেন তেল, এবং আপনি একটা দেখবেন গোল্ড প্রাইস। এবং গোল্ড প্রাইসটা মানে কি, অর্থাৎ সব সেন্ট্রাল ব্যাংকগুলি, অর্থাৎ ভারতের সেন্ট্রাল ব্যাংক বলেন বা চায়নার যে সেন্ট্রাল ব্যাংকগুলি, এরা কিন্তু এখন গোল্ড কেনা শুরু করে দিয়েছে। সুতরাং সেইখানে দেখবেন যে অর্থনীতিতে ডলারাইজেশনের প্রসেসটাও যেরকম শুরু হবে, সেইখানে গিয়ে আপনি দেখবেন যে তেলের পরিবর্তে যে এখন আপনার যে বড় রকমের টেকনোলজিক্যাল ট্রানজিশনগুলি, সেইগুলি এখন অতি দ্রুত হওয়া শুরু করবে। সুতরাং সেই জায়গাতে এই একটা অ্যাগ্রেশনের মাধ্যমে আপনি দেখেন কতগুলি পরিবর্তন, অর্থাৎ তেলের মাধ্যমে অর্থনীতি, গোল্ডের মাধ্যমে অর্থনীতি, ডলারাইজেশনের মাধ্যমে ভূকৌশলগত ভূ রাজনৈতিক পরিবর্তনগুলি চলে আসবে। সুতরাং আমার মনে হয় কালকে থেকে হয়তো আমরা আরেক রকমের বিশ্ব দেখব। আচ্ছা, আশরাফ কায়সার, মানে এই যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে মানে এই সময়টায় হামলা করার কারণটা কি? আপনি কোনো এই সময়টাকে বেছে নেওয়ার কারণটা কি? দেখুন, ইসরায়েলের মুখপাত্র যেমন বলেছেন, এই হামলার প্রস্তুতি তারা কয়েক সপ্তাহ জুড়ে নিয়েছেন এবং তারা এই দিন তারিখটাও আগের থেকে ঠিক করে রেখেছিলেন। তার মানে হচ্ছে যে আপনি যে আলোচনার টেবিলে কথাবার্তা দেখছিলেন, সেটি আসলে তাদের স্টেজ করা বিষয় ছিল। তারা জানতেন তারা ইরানে অ্যাটাক করবেন। এখন ইরানকে নিয়ে তো অস্বস্তিটি অনেক বছর ধরেই চলছে, এবং আমি বলবো যে এই রেজিমের উৎপত্তি থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্মা, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্বস্তি এবং ইরান যেভাবে মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বিস্তার করেছে, সব কিছু নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা ছিল, এবং ইসরায়েলেরও একই অবস্থা। খেয়াল করবেন 2 বছর আগে যে আপনার প্রক্সিগুলো ছিল ইরানের, হেজবুল্লাহ, হামাস, হুতি, তাদেরকে কিন্তু ইসরায়েল অ্যাটাক করেছে এবং তাদের শক্তি কমিয়ে দিয়েছে। তখনই বোঝা যাচ্ছিল যে যুদ্ধটি ইরানের দিকে আসছে। 12 দিনের ঘটনাটি হয়তো একটি রিহার্সাল ছিল। তারা দেখতে চেয়েছিল যে ইরান কিভাবে রিয়্যাক্ট করে এবং তাদের রিসোর্সেসগুলো কোথায়, এবং তারা টার্গেটেড কিলিংগুলো করতে পারছে কিনা। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে প্রায় 40 জনের মতো নেতা ইতিমধ্যে নিহত হয়েছেন, আয়াতুল্লাহ খামেনি সহ। কাজেই এটি পরিকল্পিত, এবং এর সাথে আপনি যদি আমরা এখন দেখেন যুক্তি খুঁজলে তো অনেকভাবে খোঁজা যাবে। 1 নম্বর যুক্তি, তারা বলছে যে তার পারমাণবিক ক্যাপাসিটি বিশ্বের জন্য নিরাপদ না। এখন ইসরায়েলের আছে কি নেই এই প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র নীরব, ইসরায়েল তো বটেই। আর দ্বিতীয় হচ্ছে যে তাদের যে অভ্যন্তরীণ রেজিম চেঞ্জের যে আন্দোলন, অথবা মানুষের অধিকার আদায়ের আন্দোলন, অথবা ইরানের বর্তমান রেজিমকে বলা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, নিজেদের নাগরিকদের কথা বলার স্বাধীনতা নাই, ধর্ম পালনের এক ধরনের গোড়ামিপূর্ণ ধর্ম পালনের দিকে বাধ্য করা হয় ইত্যাদি। আজকে কিন্তু আমরা কিছু ফুটেজ দেখেছি যে ইরানের ভেতরেও এই মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আঘাতের পরে বেশ কিছু মানুষ রাস্তায় এসে তাদের উল্লাসও প্রকাশ করেছেন, তারা রেজিমের বিরোধী। আবার রেজিমের পক্ষের মানুষদেরকেও আমরা জমায়েত হতে দেখেছি। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ভেতরের এই বিভক্তিটিকে কাজে লাগিয়ে ইরানের, তাদের অবজেক্টিভ হচ্ছে এই রেজিমটাকে চেঞ্জ করতে হবে, এবং তার জন্য পারমাণবিক অস্ত্রে নিয়ে সামনে আলোচনা, তার জন্য আপনার মানবাধিকারের বিষয়গুলোকে অ্যাম্পলিফাই করা। আর মধ্যপ্রাচ্যে যে ইন্টারেস্ট বলয়টা আছে সেটি তো তেল কেন্দ্রিক, আমরা সবাই জানি। অতএব তেলের বাজারে যেন তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। আপনি ভেনেজুয়েলাতে নার্কোটিক্স বলি আর আন্ডারওয়ার্ল্ডের কানেকশন বলি, কিন্তু মূল অবজেক্টিভ তো তেল। পরের দিন থেকে আপনি দেখছেন যে তেল ছাড়া আর কোনো কথা নাই। মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগ করতে শুরু করলো, এক্সপ্লোরেশন চুক্তিগুলো হচ্ছে। ইরানেও হয়তো এমন একটি কিছু করার চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ। আপনি আমাদের আলোচনা শুনছিলেন, দুজন আলোচকই কিন্তু একটা পয়েন্ট দুজন মেনশন করেছেন, সেটি হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, ভেনেজুয়েলার যে ঘটনা এবং ইরানের যে ঘটনা, আপনি যদি এইটার একটু বিশ্লেষণ নিয়ে আসেন যে এটি কি পৃথিবীতে এখন এমন একটা জায়গা করে দেওয়া হচ্ছে কিনা যে এটা হালাল, অথবা বড় ভাই যেটা চাইছেন বা তাদের মতো করে এমন একজন পৃথিবীতে আছেন যিনি আসলে সব দেশ, শুধু তাদের দেশ না সারা পৃথিবীকে নিরাপদ করার একটা দায়িত্ব তারা নিয়েছেন, বা এরকম একটা কাজ তাদের দ্বারা হচ্ছে কিনা? জি, অনেক ধন্যবাদ। আমিও শাহাব ভাই এবং ভাইয়ের সাথে একমত যে দি ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ ফ্রম টুমরো অনওয়ার্ড।
ভেনেজুয়েলায় যে অপারেশনটা হয়েছিল তারপরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণভাবে তারা অনেকেই প্রতিবাদ করেছিল যে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই অপারেশনটা করা হয়েছে, বাট সামহাউ দে হ্যাভ সার্ভাইভ। এবং ভেনেজুয়েলাতে মাদুরোকে নিয়ে আসার পরেও কিন্তু ওই মাদুরের গভর্নমেন্টকেই তারা রেখেছে, ডিক্যাপিটেট করে এমনভাবে সরকারকে বসিয়েছে যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনতে বাধ্য হয়। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তেলের সোর্স কনফার্ম, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। এবং ইরানে এই আক্রমণটার পরে বাকি যে পয়েন্টগুলো আমার ভাইরা বললেন, আমি ওইটা রিপিট করতে চাই না। অনেক খামেনি সহ, আয়াতুল্লাহ খামেনি সহ তাদের IRGCর যে কমান্ডার, পাকপোর, আর্ম ফোর্সেস চিফ অফ আর্মি স্টাফ, ডিফেন্স মিনিস্টার, এবং আজকে শোনা যাচ্ছে আহমেদী নিজাদ প্রাক্তন রাষ্ট্রপতি, উনিও নিহত হয়েছেন। বাট আন্তর্জাতিকভাবে যেটা ইম্প্যাক্টটা হবে হচ্ছে তেলের উপর একটা ইম্প্যাক্ট হবে। হরমুজ প্রণালী মধ্য দিয়ে মাসে 3000 জাহাজ চলাচল করে। পৃথিবীর 20% তেল এবং LNG ওখান থেকে রপ্তানি হয়। 2000 মিলিয়ন ব্যারেল তেল ওখান থেকে বের হয়। তো এই প্রণালীটা খুবই ন্যারোয়েস্ট পয়েন্টে মাত্র 22 কিলোমিটার, এবং এটা খুবই সহজভাবে ইরান এটা কন্ট্রোল করতে পারবে। আপাতত এই প্রণালীটা বন্ধ আছে, এবং যতদিন এই যুদ্ধটা চলমান থাকবে ততদিনই বন্ধ থাকবে। এবং এই রপ্তানিকৃত তেলের 80 থেকে 85% আসে কিন্তু এশিয়াতে, ভারত, বাংলাদেশ, চায়না, বিভিন্ন দেশে। তো এটার একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে আমাদের। তেল আমদানি না হলে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না, আমাদের ইন্ডাস্ট্রি স্লো হয়ে যাবে। সো এটা একটা ব্যাপকভাবে একটা গ্লোবাল ইম্প্যাক্ট করবে। এবং আমরা সেই দিকেও যেতে চাই, সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। আপনি একটু বলবেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল অন্য দেশের উপরে হামলা করছে, প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, বা তারা এরকম করে আগ্রাসন চালাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘের ভূমিকা আসলে কি? জাতিসংঘ কি তার গুরুত্ব হারাচ্ছে, নাকি এইটাই জাতিসংঘ? জি, ডেফিনেটলি এটা গুরুত্ব হারাচ্ছে। এবং এটা এখন মনে করেন বাকি যে, আমি সবচেয়ে এখনো অবাক হয়েছি যে ইরানের যে ঐতিহাসিক মিত্র রাশিয়া এবং চীন এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি, ইরানের পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য দেয় না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে দুইটা ঘটনা পরপর করলো ভেনেজুয়েলা এবং ইরানে, এখন কিন্তু দি ফিল্ড ইজ ওপেন। এখন চায়না যাকে পছন্দ করে না তাকেও যদি তুলে নিয়ে আসে বা তাকে নিহত করে, বা রাশিয়া যেই রাষ্ট্রের প্রধানকে পছন্দ করে না তাকে যদি কিডন্যাপ করে অথবা নিহত করে, দে উইল হ্যাভ লেজিটিমেসি। বিকজ একটা রাষ্ট্র মহাশক্তি যদি এই কাজটা করতে পারে, বাকিরা কেন পারবে না? সো ইট ইজ লিডিং আস টু এ ভেরি আনসার্টেন ওয়ার্ল্ড। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুইটা কারণ আমার মতে, একটা তো অবশ্যই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, এই আক্রমণের পিছনে প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে, তিনটা কারণ। সেকেন্ড হচ্ছে ইরান একটা সমৃদ্ধশালী তেল, ইন টার্মস অফ পৃথিবীর আই থিঙ্ক 5th or 4th লার্জেস্ট রিজার্ভ অফ অয়েল দে হ্যাভ, এবং গ্যাসের বোধহয় লার্জেস্ট রিজার্ভ ইরান হ্যাজ। এইটার উপরে একটা কর্তৃত্ব আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমরাস্ত্র বিক্রি একটা বড় মার্কেট ক্রিয়েট হবে এখন মিডল ইস্টে। ইরান, আপনারা দেখেছেন যে নেবারিং দেশগুলোকে, যদিও তাদের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছে যে আমাদের শত্রু, আমরা কিন্তু আমাদের নেবারিং দেশগুলোকে আক্রমণ করছি না, ওখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসগুলো সেগুলোকে আক্রমণ করছি। তো এটার পরিপ্রেক্ষিতে নেবারিং GCC কান্ট্রিগুলো আরও সমরাস্ত্র কিনবে, তাদের ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করার চেষ্টা করবে, অ্যান্ড ইট উইল বি এ বিগ ইনকাম ফর USA। সো এই তিন উদ্দেশ্যে তারা এটা করেছে। এবং স্বাভাবিকভাবেই জাতিসংঘের অবস্থানটা অনেক দুর্বল হয়ে গেল, জাতিসংঘের ভূমিকাটা এখন একেবারে অম্লান। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানেই যাচ্ছে, যেটাই চাচ্ছে সেটাই করতে পারছে, এবং ইউনাইটেড নেশনস ইউনাইটেডলি এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। এবং সবচেয়ে দুঃখজনক যে আমাদের মুসলমান দেশগুলো বিভক্ত, আমাদের এবং এইটা পাশ্চাত্য ইনফ্লুয়েন্সেই কিন্তু এই বিভক্তিটা এসেছে, এই শিয়া সুন্নি ডিভিশনটা এসেছে। এবং এই কারণেই আমরা ইউনাইটেড হতে পারছি না, এই আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারছি না। আচ্ছা, এবং এটার ইম্প্যাক্টটা আপনারা জানেন, পাকিস্তান হ্যাজ দি সেকেন্ড লার্জেস্ট শিয়া কমিউনিটি, ইরাক অলসো হ্যাজ এ লার্জ শিয়া কমিউনিটি। এই দুইটা দেশেই এই আক্রমণের প্রতিবাদ হচ্ছে। পাকিস্তানে বোধহয় 9 জন পাকিস্তানি নিহত হয়েছে। সো আমি মনে করি যে ইরানেও হয়তো এই গভর্নমেন্টটাই চলমান থাকবে। এখন নতুন যে সুপ্রিম লিডার হবে তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নেগোসিয়েশন আসার চেষ্টা করবে। তারা নিউক্লিয়ার ওয়েপেন ডেভেলপমেন্টের যে অগ্রগতি, এই ব্যাপারে হয়তো একটা বাধ্য করবে ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শোনার জন্য। আচ্ছা, আমরা আসবো আবার আপনার কাছে। প্রফেসর খান, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে যুক্তরাষ্ট্রের অন্যতম টার্গেট ছিল প্রধান যে নেতা
আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি যখন নিহত হন সম্ভবত প্রথম অ্যাটাকেই, এখন পর্যন্ত যেটুকু মানে ভাষ্য যেটুকু বোঝা যাচ্ছে, এবং খুব টার্গেটেড ওয়েতে, এবং তার বাসভবন যে জায়গায় তিনি ছিলেন, এটা প্রথম প্রশ্ন হচ্ছে এটা তারা কিভাবে জানলো? তারা কি প্রযুক্তিগতভাবে এতটা আসলে অ্যাডভান্স লেভেলে চলে গেছে যে পৃথিবীর কেউই, কোনো মানুষই নিরাপদ নাই? এবং বড় আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটা যেহেতু তাদের প্রথম অন্যতম টার্গেট ছিল বা লক্ষ্য ছিল, সেটা যেহেতু পূরণ হয়ে গেছে, এখন কি তারা থামবে? না, থামার তো কোনো সম্ভাবনাই নেই, মানে এখানে থামার কোনো জায়গাই নেই আসলে। কারণ আমি আপনার প্রথম প্রশ্নটার উত্তরটা পরে দিচ্ছি, শেষটা দিয়ে বলি থামার জায়গাটা নাই। কারণ আমি আরও 2-3টা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই। প্রথম কথা হলো, ইরাকের রেজিম চেঞ্জের পরে কি ইরাক স্টেবল হয়েছে? হয়নি। তো লিবিয়াতে হয়েছে? হয়নি। ভেনেজুয়েলাতে আপনি যেটা মনির ভাই অ্যাবসলিউটলি রাইট, সেটার মোটিভটা আলাদা। সুতরাং আপনি গভর্নমেন্টকে রেখেছেন, হেড অফ দি গভর্নমেন্টকে সরিয়ে দিয়েছেন। আর এখানে হলো আপনি এন্টায়ার, মানে আলী খোমেনি ইজ নট দি অনলি পার্সন এখানে। তার পরবর্তীতে যে লাইন অফ সাকসেশনসগুলি আছে, এই লাইন অফ সাকসেশন তো আর এই যে থিওক্রেটিক পজিশনটা ছিল সেটা থেকে তো সরে আসবে না। সুতরাং আপনি লং টার্মের জন্য এখানে আপনি একটা অস্থিতিশীলতা দেখবেন। এখন এই যে এই অস্থিতিশীলতাটা যেহেতু থামবে না, তার মানে এটার স্পিল ওভার এফেক্টটা থাকবে। কেন স্পিল ওভার এফেক্টটা থাকবে? যে আপনি ধরেন কাসেম সোলেমানিকে যখন হত্যা করা হয় 2020-এ, সেটা বাগদাদে করা হয়েছে। তার মানে ইরানিয়ান টার্গেট বাগদাদে, তার মানে আপনি এখানে সভরেনিটি ভায়োলেশন করছেন। আপনি যখন ইসমাইল হানিয়াকে হত্যা করলেন তেহরানে, কারণ সে তো বাইরের মানুষ, সে তো ইরানিয়ান না, সুতরাং তাকেও এখানে আপনি সভরেনিটি ভায়োলেশন করলেন। আপনি দেখেন মানে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের যে জেনারেলরা সিরিয়াতে ছিলেন, সেখানে আপনি টার্গেটেড অ্যাসল্ট করেছেন, সেটাও কিন্তু আপনি সিরিয়ান গভর্নমেন্টের পারমিশন নিয়ে করেননি। তার মানে এই যে আপনি দেখছেন যে আপনি বারবার যখন করছেন, ফলে ইরানের যে লং টার্ম সাকসেশন প্ল্যানগুলি আছে, এই সাকসেশন প্ল্যানগুলির সাথে বরাবরই এক ধরনের চিন্তাভাবনা, মানে এক ধরনের দ্বন্দ্ব। এটা শুধুমাত্র যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বলে কথা না, বাকিদের সাথেই থাকবে। সুতরাং আলী খোমেনি একজন মানুষ, কিন্তু তারপরে, এবং আপনি আফগানিস্তানে দেখেন 2003-এ আপনি যখন অকুপেশনে গেলেন, তাতে কি আপনি আফগানিস্তানকে পরিবর্তন করে ফেলতে পেরেছেন? পারেননি। তো সেই তো আলটিমেটলি তালেবানরাই এসছে নতুন গভর্নেন্স সব কিছু নিয়ে। সুতরাং ইটস এ লং টার্ম ইস্যু। দ্য সেকেন্ড ইস্যু ইজ, যেটা আপনি প্রথম প্রশ্নটা করলেন, এইটার সাথেই রিলেটেড। কারণ আপনি যখন এই যে একটার পর একটা আপনি যখন টার্গেটেড অ্যাসাসিনেশন করছেন বা ইয়ে করছেন, এইগুলি আপনার ইনসাইডার স্টোরি ছাড়া এটা সম্ভব না। অর্থাৎ আপনাকে ইনসাইডার থাকতেই হবে। আপনি যদি ভেনেজুয়েলাতে দেখেন, তাহলে ভেনেজুয়েলাতে যে ঘটনাটা ঘটেছে নিশ্চিতভাবেই ইনসাইডার ছিল। ইনসাইডার ইনফরমেশন, ইনসাইডার মিন্স হচ্ছে আপনার সিআইএ থাকতে পারে, তাদের নিজেদের লোকজনও থাকতে পারে, ভেনেজুয়েলার ডিসগ্রান্টেল পপুলেশনও থাকতে পারে, বহু রকমের এলিমেন্ট সব জায়গাতেই থাকে। সুতরাং ডিপ স্টেটের প্রেজেন্স সবসময় থাকে। সুতরাং এই জায়গাতে আপনি যদি দেখেন, যে আমি একটা ছোট্ট গল্প বলি, যে ধরেন এই যে লেবানিজ ডাক্তার, একজন লেবানিজ ডাক্তার জানতেন যে তার কাছে হামাসের যারা দাঁত দেখাতে আসেন তাদের টোটাল ডেসক্রিপশনটা, মানে জিন থেকে শুরু করে আপনি সব তো মুখ থেকে নিচ্ছেন। সুতরাং সেটাকে আপনি অ্যানালিসিস করে তো বুঝে যেতে পারবেন যে এই জিন ট্র্যাকগুলি কোথায় করা যায়। সুতরাং এই লেভেলের সফিস্টিকেশন পৃথিবীতে এসছে, এবং এই লেভেলের সফিস্টিকেশনের কারণে আপনি প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখন নট অনলি টেকনোলজি বাট আপনার হিউম্যান ইন্টেলিজেন্স দিয়েও আপনি পাবেন। সুতরাং ইরানের লং টার্ম হিউম্যান ইন্টেলিজেন্সের একটা বড় ভূমিকা সবসময় ছিল। এখানে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টা আমরা অনেকেই হয়তো ইসরায়েলের দিক থেকে দেখি। আমার কাছে মনে হয় এই জায়গাতে একটু ঘাটতি আছে, ইতিহাসের ঘাটতি আছে। ইতিহাস হলো 1979 ইসলামিক রেভলিউশন। ইসলামিক রেভলিউশনে কি হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রকে উৎখাত করেছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দেখবেন যে দের আর ভেরি গুড মুভিজ, দেখবেন যে এই আমেরিকান কনসুলেটের উপরে যে ধরনের ঘটনাগুলি ঘটেছিল, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্র ভুলে যাবে না। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে এই ধরনের বিষয় সবসময় প্রায়োরিটি থাকে। ইতিহাসে যেই আসুক, যে পরিবর্তনই ঘটুক, সে কারণে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তি পরিবর্তন হলেও
ঘটনাগুলি পরিবর্তন হয় না। সুতরাং আমরা হয়তো দেখি যে ট্রাম্প মহাশয় হয়তো অনেক রকমের হুইমজিক্যাল ডিসিশন নিচ্ছেন, তার আসলে মানে এটা একটা লং টার্ম। তার মানে আপনি যদি ট্যারিফও দেখেন, এটা কি 2017-এ ট্যারিফ ইম্পোজ করা হয়নি? পরবর্তীতে আপনি দেখলেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কি ওটাকে উল্টে ফেলেনি তো। তো সুতরাং আপনি এখানে এসে ট্যারিফটা বেড়েছে, ট্যারিফটাকে বিভিন্নভাবে দিয়েছে, হয়তো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ভালো না, কিন্তু কন্টিনিউয়েশন আছে। তো সেই জায়গাতে এইখানে আপনার যে এই যে কোয়েশ্চেনটা, যে আপনার ইনসাইডার যেরকম লাগে, অর্থাৎ ইনসাইডার পলাশিতেও তো ইনসাইডারই ছিল, সুতরাং ইনসাইডার যেরকম লাগে ঠিক সেরকম টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে। এবং সেই ক্ষেত্রে অন্ততপক্ষে ইরানের যে বরাবরই দুর্বলতাগুলি, যেটাকে আমরা হয়তো একটু গ্লোরিফাই করে সবসময় দেখতাম যে মানে বিশাল বড় পাওয়ার অ্যাকুমুলেশন করেছে, তা না কিন্তু। আর লাস্ট যেটা পয়েন্ট, যেটা যে এখন দেখেন যে ইউএস এম্বাসি কিন্তু মোটামুটি ইরাকে এখন অ্যালার্টে চলে গেছে, যদি বন্ধ না করে দেয় থাকে। কারণ ইরাকে এখন একটা বড়, যেটা মনির ভাই ইজ অ্যাবসলিউটলি স্পট অন, যে ইরাকে যে লার্জ শিয়া কমিউনিটি আছে। পাকিস্তান, আজকে পত্রিকাতে বলছিলাম বাংলাদেশেও তো প্রটেস্ট হওয়া শুরু হয়েছে ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলির দিক থেকে। সুতরাং আপনি দেখবেন যে এই যে এক ধরনের জেনেসিস আপনি তৈরি করলেন, এটা অনেকটা আফগান সিনড্রোম। আপনি যতবার আফগানিস্তানে বোম ফেলেন, ততবারই কিন্তু আফগানিস্তানের এক একটা গ্রাম মানে অনেক বেশি সলিডিফাই হয়ে যায়। আর লাস্ট যেটা, সরি এটা না বললেই হচ্ছে না, এই জায়গাতে আপনার এই পয়েন্টে আসছে যে তার মানে যখন ইন্টেলিজেন্স ফেইলিয়ারগুলি বারবার হচ্ছে ইরানের, তার মানে ইরানের আরো দুটা, তার ওয়ার ট্যাকটিক্স কনভেনশনাল না, যেটা যেটা আশরাফ ভাইও বলেছেন যে এখানে বিভিন্ন রকমের টেস্টিং অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে তার যে নন স্টেট অ্যাক্টরগুলি আছে, প্রক্সি অ্যাক্টরগুলি আছে, সেগুলি তো গায়েব হয়ে যায়নি। সুতরাং সেইগুলি আসলে ভবিষ্যতে কি করবে? যদিও আপনি হামাস নেতাকে হত্যা করেছেন, ইয়াকে হত্যা করেছেন, রেভলিউশনারি গার্ডকে ইত্যাদি ইত্যাদি করেছেন, কিন্তু আপনার এই প্রক্সিস এবং এই যে ইয়েগুলি আছে, আপনার নন স্টেট অ্যাক্টরগুলি আছে, আইসিল, আই এম কোয়াইট শিওর একটা পর্যায়ে গিয়ে হয়তো আমরা এই যে আইসিস, আল কায়দা, এইগুলির আবার ন্যারেটিভ শোনা শুরু করব। তখন একটা যুক্তি হবে যে এই যে দেখেন মুসলমানরা এগুলি শুরু করেছে। বাট আপনি লজিক্যালি দেখেন, এরা কিন্তু একসময় এসে আবার আপনাকে বলা শুরু করবে যে গো এগেইনস্ট দি ওয়েস্ট, অমুক সমুক ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আমরা যে এই ইন্টেলিজেন্স ফেইলিয়ার যখন হয়, এটা আপনাকে মনে রাখতে হবে যে এইটার কাউন্টার ইন্টেলিজেন্সও আসবে, এবং সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি ক্ল্যান্ডেস্টাইন হয়ে যাবেন। আচ্ছা, এবং ক্ল্যান্ডেস্টাইন হয়ে যাওয়ার মতো মানে বিপদ পৃথিবীতে আর কিছু নেই। আচ্ছা, সেই বিপদটা আসলে কত দূর যাচ্ছে? আশরাফ ভাই স্যার, আপনিও কি একটু বলবেন লং টার্ম কোনো কিছু হতে যাচ্ছে? মানে এটার সাথে আপনি কাকে মেলাবেন? ইরাকের যুদ্ধ নাকি আফগানিস্তানের যুদ্ধ, নাকি তারও আগে ইরাক ইরান যেভাবে হয়েছে? মানে এটা এই লং টার্ম বিষয়টা আসলে কি পরিমাণ পৃথিবীর জন্য একটা ডিজাস্টার, এবং সেটা কোন লেভেলের হইতে পারে বলে আপনি আশঙ্কা করেন? এই অ্যাটাকটা কিন্তু, বা ইরানের উপর অ্যাটাকটা কিন্তু স্কেলে ইরাক বা আফগানিস্তানের সাথে তুলনীয় না। কেননা ইরানের যে আপনার আধিপত্য, মিলিটারি পাওয়ার এবং অয়েল রিজার্ভের উপরে যে দখল, এবং হরমুজ প্রণালীর মতো একটি খুবই গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের উপরে তার নিয়ন্ত্রণ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার একটা হিস্টোরিক্যাল রিফট আছে। আর ইসরায়েলের জন্য, ইসরায়েল মনে করে যে ইরান হচ্ছে তার থ্রেট ইন মিডল ইস্ট। আপনি খেয়াল করবেন, মিডল ইস্টে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেজিমের সময়ে ইসরায়েলের সাথে চুক্তি করা, বন্ধুত্ব করা, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, বাণিজ্য করা, এর একটা প্রবণতা শুরু হয়েছিল। বেশ কয়েকটি দেশ সেটি করেছে। আমার মনে হয় যে ইরান আপাতত হয়তো কিছুটা ব্যাকফুটেও যাবে, এবং এই রেজিম চেঞ্জের ধরেন মূল ব্যক্তি যখন নিহত হয়ে যায়, স্বাভাবিকভাবে সেকেন্ড, থার্ড, ইরানের কিন্তু এই ধারাবাহিকতা লিগ্যাসি তৈরি করাই আছে। তাদের যে ধরনের গভর্নেন্স, ইরান ব্যাকফুটে যাবে বলে মনে হচ্ছে। তারা কিন্তু কঠোর প্রতিশোধ, এবং কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় হামলা, এবং এই হামলায় একজন বাংলাদেশি, বাড়ি হচ্ছে মৌলভীবাজার, ভদ্রলোকের নাম হচ্ছে, আমরা দেখলাম কি যেন নাম, আহমেদ, সালে আহমেদ, উনি মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আমরা এবং বাংলাদেশি লোকজন ভিডিও করছে, আপনি দুবাইতে, আপনার হচ্ছে আরব আমিরাতের বিভিন্ন জায়গায়, কুয়েতে এই ধরনের ফুটেজ আমরা দেখেছি। তেহরানে যে অ্যাটাক হয়েছে, বা ইসরায়েল নিজেই বলছে সে 1200 বোম মেরেছে ইরানের উপরে, কাজে ওই স্কেল কিন্তু আপনি ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় দেখছেন না। এখন আমাদের কাছে অবাক লাগছে বুর্জ আল খলিফা পাশে একটি স্প্লিন্টার পড়েছে, তাতে আগুন ধরে গেছে,
কিন্তু স্কেল ইরানে যেটা হয়েছে, ইরানের শহরগুলোতে যেটা হয়েছে, একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের উপরে বোমা ফালানো হয়েছে, আপনি ইভেনচুয়ালি জানতে পারবেন যে ইরানের ক্ষয়ক্ষতি, এবং মোস্ট টার্গেটেড কিলিং হয়েছে প্রায় 50 অ্যান্ড অ্যাবাভ, এবং টপ লিডাররা, এই যে আর্মির রিপাবলিকান গার্ডের কথা বলি, পলিটিক্যাল বসেসদের কথা বলি, তার মানে ইরান একটা ধাক্কা খেয়েছে খুব স্বাভাবিকভাবেই। আর ইসরায়েল কিন্তু আপনি মনে রাখবেন যে ওই তাদের যে গোয়েন্দা নজরদারি, গোয়েন্দা ব্যক্তি মানে ফিজিক্যাল পাওয়ার, সেটা যেরকম রয়েছে, টেকনোলজিক্যাল পাওয়ারও রয়েছে। আপনার মনে আছে যে কয়েক বছর আগে হেজবুল্লাহর ওয়াকিটকিগুলো বিস্ফোরণ হয়ে গেল প্রায় 10,000 লোকেশনে। কাজেই ওই জিনিসগুলো ইসরায়েল সুপিরিয়রিটি দেখাচ্ছে। আর ইরানের দেখুন 40 বছরের যখন আপনি ইকোনমিক এমবার্গোর মধ্যে থাকেন, অবরুদ্ধ অবস্থায় থাকেন, তখন আপনার ইকোনমি রান করাই কঠিন হয়ে যায়। ইরানের সাথে কেউ ব্যবসা করতে পারছে না, ইরানের তার মানে পণ্য বা তেল কোথাও বিক্রি করতে পারছে না, তার সাথে তাদের প্রক্সিদেরকে ফাইন্যান্স করতে হয়েছে, এবং এটি ইরানের অর্থনীতির উপর একটি বিশাল চাপ। কাজেই একটা জিনিস খেয়াল করেন যে যেই নিউক্লিয়ার পাওয়ারের কথা বলে ইরানে অ্যাটাক করছে, সেটি কিন্তু প্রুভেন না, মানে এটি পারসেপশন। আপনি তো ইরাকেও অ্যাটাক করেছেন যে মাস ডিস্ট্রাকশন উইপন বলে, আপনি কোথাও পেয়েছেন? পাননি। কাজেই এটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ন্যারেটিভ, সে ইরানের রেজিমকে সহ্য করতে পারছে না, ইসরায়েলের জন্য পোটেনশিয়াল থ্রেট মনে করছে, এবং আমেরিকার জন্য। কাজেই ইরানকে আপনার গতিপথটি বদলে দিতে হবে। আচ্ছা, সেই ন্যারেটিভটা ধরেন ওই পারের পশ্চিমা বিশ্বের যেই আপনার মিডিয়াগুলো, সেগুলো কিভাবে উপস্থাপন করছে সেটা জানবো। তার আগে আমি শুনি আমাদের অনলাইনে যিনি রয়েছেন ডক্টর আখন্দ, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যে এই চলমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে অপরিশোধিত তেলের দাম 10% বেড়েছে, এবং প্রতি ব্যারেলের দাম $100 পৌঁছানোর পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই অবস্থা, মানে এই যুদ্ধ পরিস্থিতি কতদিন চলতে পারে বলে আপনার ধারণা? এবং অপরিশোধিত তেল, জ্বালানি এবং এলএনজির মূল্য বৃদ্ধি বাংলাদেশের মতো দেশ, আমাদের উপরে আসলে কী ধরনের প্রভাব ফেলতে পারে, মানে লং টার্ম? অনেক ধন্যবাদ। আমি এর আগে একটু আগের ভাইয়ের কথা রেশ ধরে আমি একটা কথা বলে আপনার পয়েন্টটাতে আমি আসছি। এটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন। এটা একটা ইহুদি ফিলসফি, এবং এটা ইহুদি ফিলসফিটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে, ভারতও ব্যবহার করেছে পাকিস্তানের বিরুদ্ধে, যে একটা মিথ্যা কারণ দেখিয়ে একটা অপারেশন কন্ডাক্ট করা এবং দোষটা অন্যের উপর দেওয়া। এখানেও ইরানের ক্ষেত্রে তাদের নিউক্লিয়ার অস্ত্র আছে কিনা, কতটুক তাদের অ্যাডভান্স টেকনোলজি আছে, এটা কিন্তু প্রমাণিত না, এবং এই কজের উপরেই মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশনটা করেছে। বাট এখানে উই মাস্ট সে দ্যাট ইট ওয়াজ এ অ্যাবসলিউটলি সাকসেসফুল অপারেশন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে এবং ভেনেজুয়েলায় যে অপারেশন করেছে, টেকনোলজির দিক দিয়ে, ইন্টেলিজেন্সের দিক দিয়ে, আই থিঙ্ক নোবডি ইন দি ওয়ার্ল্ড উইল বি এবল টু ম্যাচ। এবং আমার অবাক লাগে যে ইরান জানতো যে মার্কিন যুক্তরাষ্ট্র দুইটা তৈরি পাঠাচ্ছে, তারপরেও আয়াতুল্লাহ খামেনি উনি একটা মিটিং করতে গেছেন ওনার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে, এবং আমি মনে করি এটা বিশাল একটা ইন্টেলিজেন্স এবং সিকিউরিটি ব্যর্থতা। এবং এখন ইরানকে এখন দেখতে হবে যে এখানে ইন্টারনাল মোল কারা ছিল, এই ইনফরমেশনটা কীভাবে পেল। এবং আরেকটা কথা, যে এই স্টেবল ইরান বেটার ফর দি ওয়ার্ল্ড অর এ ডিভাইডেড ইরান? সিরিয়াতে যখন বাশার আল আসাদের সময় ডিভাইডেড সিরিয়া ছিল, তখনই কিন্তু আইএসের সৃষ্টি হয়েছিল। একটা ফ্রান্সের থেকে একটা বড় রাষ্ট্র তারা তৈরি করেছিল, ওখান থেকে তারা টেরোরিজম রপ্তানি করতো। ইরান, আমি মনে করি কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য দুনিয়া নিশ্চয়ই একটা স্টেবল ইরান চায়, এবং তারা সাহাব ভাই যেটা বললেন, তারা যতক্ষণ পর্যন্ত এই লিডারশিপে সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশনটা চালাতে থাকবে। তারপরে একটা সিচুয়েশন আসার পরে তারা একটা স্টেবল ইরান চাইবে। এবং তেল রপ্তানি, এটা তো একটা বিশাল, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আই মাস্ট সে। তেলের দাম বাড়বে এবং তেল তো আসতে পারবে না। $500 billion worth of oil and LNG is exported from that region, এবং এটা মূলত ম্যাক্সিমাম আসে আমাদের এশিয়াতে। তেলের দাম বৃদ্ধি পাবে এবং এটা বাংলাদেশের উপর একটা বিশাল, আমি একটা পাওয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, আমাদের হাতে যে তেলটা আছে এখন আরও হয়তো 15-20 দিন চলবে। সরকারের কাছ থেকে আমরা বিল পাচ্ছি না, তথাপি আমরা আমদানি করছি। বাট এমন পরিস্থিতি হয়েছে আমরা এখন আমদানিও করতে পারবো না, বেশি মূল্য দিয়েও আমরা তেল কিনতে পারবো না। এখানে আমাদের বিদ্যুৎ সেক্টরে একটা বিশাল একটা গাফলিতে হবে, বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, ইন্ডাস্ট্রিজ উইল বি এফেক্টেড। সো একটা সিরিয়াস সিচুয়েশন সামনে। আমি আরেকটা কথা একটু বলি, যে ওখানে যে সুপ্রিম লিডার যে নির্বাচিত হয়েছে এখন অ্যাক্টিং, আয়াতুল্লাহ আরাফি নামে একজন ক্লার্জিক,
ওদের একটা কিন্তু খুব সুন্দর সিস্টেম আছে, ওদের 88 অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আছে যারা ভোট করে এই সুপ্রিম লিডারকে নির্বাচন করে। এবং একজন সুপ্রিম লিডার নির্বাচন করার জন্য 4টা কোয়ালিটি দরকার। 1 নম্বর, তাকে পুরুষ হতে হবে। 2 নম্বর, তাকে ধর্মগুরু হতে হবে, রাজনৈতিক প্রজ্ঞা সহকারে, মোরাল অথরিটি থাকতে হবে, এবং লয়্যালটি টু ইসলামিক সিস্টেম, ইসলামিক রিপাবলিক। তার মানে যে ফ্রিডম অফ সোশ্যাল ফ্রিডম যারা বিশ্বাস করে, এইসব ক্লার্জিকে তারা সুপ্রিম লিডার নির্বাচন করতে পারবে না। তো যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শোনার মতন ব্যক্তি সুপ্রিম লিডার হিসাবে অধিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি অপারেশনটা চলবে। এবং সুপ্রিম লিডার ইজ দি মোস্ট সিনিয়র পাওয়ারফুল ম্যান ইন ইরান। প্রেসিডেন্টের অবস্থান হচ্ছে দ্বিতীয়, এবং সুপ্রিম লিডারের আন্ডারে হি ইজ দি কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। এবং যে 3টি শাখা সরকারের, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, 3টারই প্রধান হচ্ছে সুপ্রিম লিডার। সো হি ইজ দি অ্যাকচুয়ালি দি পজিশন হুইচ কন্ট্রোলস ইরান। সো আমরা চাই যুদ্ধটা শেষ হোক, বাট আমি শাহাব ভাই এবং অন্য ভাইয়ের সাথেও একমত। আমার মনে হয় এটা কিছুদিন চলবে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। বাট এগেন, মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না যে মাইনরিটিগুলো আন্দোলন করে ইরানকে বিভক্ত করে এবং এখানে আরেকটা সন্ত্রাসী সরকার গঠিত হয়। আচ্ছা, আবার আসবো আপনার কাছে। যেটি উনিও বলছিলেন যে ইরানের এই যে বিষয়টা কি এক রকমের আরোপিত একটা জিনিস করা হচ্ছে, মানে এটা আগে থেকেই প্ল্যান ছিল যে ওনাকে সরানো হবে এবং এর পরবর্তীতে নেতৃত্বে কে আসবে সেটাও এক রকমের ঠিক করে দেয়া। মানে আজকে দ্য আটলান্টিক ম্যাগাজিনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে তারা, অর্থাৎ ইরানের নতুন নেতৃত্ব কথা বলতে চায়। ট্রাম্প বলছেন যে আমিও কথা বলতে রাজি, আমি তাদের সাথে কথা বলবো। ট্রাম্প আরও বলেছেন যে তাদের এটি আরও আগেই করা উচিত ছিল, যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল তা তাদের আরও আগে করা উচিত ছিল। ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কখন কথা হবে সে বিষয়ে তিনি বলেন। এখন বিষয় হচ্ছে যে যার নামগুলো আসছে এবং ডিভাইডেড ইরানের কথা তিনি কিছুটা বললেন, মানে সেই দিকে এটা আগে থেকেই প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী সেরকম দিকে ইরান যাচ্ছে কিনা? খুব জটিল প্রশ্ন। এটা জটিল এই কারণে আমি বলছি যে এখানে অনেকগুলি সিনারিও তৈরি হয়েছে। কারণ প্রথম কথা হলো যে ইরানের সাকসেশন প্ল্যানে যারা কথা বলতে চাচ্ছেন তারা কি আসলে রিপ্রেজেন্ট করছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমাদেরকে এখানে মনে রাখতে হবে এই ধরনের সিচুয়েশনে সেই পক্ষই কথা বলে যেই পক্ষের সাথে আপনার আসলে আগে থেকে যোগাযোগ ছিল। এটা হলো একটা সিনারিও। সেকেন্ড সিনারিওটা হলো যে না, ন্যাচারালি তারা কথা বলতে চাচ্ছে। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ইরান পলিসিটা সেটা 2018তেই নির্ধারিত হয়ে গেছিল। এই কারণে যে 2018তে যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন যেটা ছিল, অর্থাৎ যে ইউরেনিয়াম ক্যাপ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওইটার পার্টি রাশিয়া সহ, সেইখান থেকে কিন্তু মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বেরিয়ে আসে। তার মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কখনোই এই যে বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল যে এনগেজমেন্টগুলি ছিল ইরানের সাথে সেটার উপরে তাদের কখনোই আস্থা ছিল না। আমি আস্থা শব্দটাই ব্যবহার করলাম। নর্মালি অন্য ক্ষেত্রে হয়তো বলতে পারতাম যে দে ডোন্ট বদার, কিন্তু এখানে ব্যাপারটা হলো আস্থার জায়গাটা। এবং এই আস্থার জায়গাটাতে যখন তারা ক্যালকুলেশন করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা তো তেলের সোর্স ভেনেজুয়েলা আছে। এখন হরমুজ যদি বন্ধ থাকে, খুব স্বাভাবিকভাবে এটার ধাক্কাটা আসলে পশ্চিম দিকে লাগবে না, এটা লাগবে হলো পূবের দিকে। কারণ হলো হরমুজ থেকে তেলটা আসে আমাদের দিকে, অর্থাৎ হরমুজ থেকে এটা আসে ভারত, বাংলাদেশ, মিডল ইস্ট, এই সাউথ ইস্ট এশিয়া, আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে দেশ সেটা হলো চায়না। সুতরাং এই ধরনের ধাক্কাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যে বড় রকমের ধাক্কা খাবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ তার এখন অল্টারনেটিভ বহু রকমের সোর্সিং তার হয়ে গেছে। মুশকিলটা হচ্ছে যে একটা রিপোর্ট পড়ছিলাম, সেটা হলো যে ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা আমরা আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসি না, ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এখন হরমুজ দিয়ে যে ধরনের জাহাজ চলাচল করবে, যেটা মনির ভাই বলছিলেন যে অলমোস্ট 3000-এর মতো জাহাজ চলাচল করে। এই 3000 জাহাজের যদি ইন্স্যুরেন্স বাতিল করা হয়, মানে তারা যদি ইন্স্যুরেন্স রিনিউ না করে বা টার্মিনেশন করে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনার খরচাটা কি পরিমাণ বেড়ে যাবে। সুতরাং সেই জায়গাতে গিয়েও আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ক্যালকুলেশনগুলি তার ওয়ার রুমে বসে খুব ভালো করেই করেছে। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ক্যালকুলেশনের মধ্যেও ছিল যে তার যে ডিপ্লয়মেন্টগুলি ছিল, এই ডিপ্লয়মেন্টগুলিকে ইরান স্বাভাবিকভাবেই
আঘাত করার চেষ্টা করবে। দেখবেন যে এইটাকে যুক্তি দিয়েই কিন্তু যে মিডল ইস্টের দেশগুলি এখন মোটামুটি কন্ডেমনেশন দিচ্ছে। এখন ফানি পার্টটা হলো যে কন্ডেমনেশন তো আপনি দিচ্ছেন, ভালো কথা, তো এত বছর ধরে আপনি আসলে কি করলেন? সৌদি আরবের একটা পজিশন ছিল, কাতারের একটা পজিশন ছিল, গালফ কান্ট্রিজ, এক একটা দেশের এক এক রকমের পজিশন ইরানকে কেন্দ্র করে। সুতরাং এই জায়গাতে গিয়ে যে ওভারঅল তাদের যে নতুন নেতৃত্বটা তৈরি হবে, এই নেতৃত্বটা আসলে কাদের কনফিডেন্সটা পাবে। আচ্ছা, এখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কনফিডেন্স আসলে যথেষ্ট নয়, কারণ সেই জায়গাতে আপনার মিডল ইস্টের একটা কনফিডেন্সের জায়গা আছে, ইরানের জনগণের একটা জায়গা আছে, এবং বাংলাদেশের কনস্টিটিউশনে আমরা সবসময় বলে আসছি যে প্রত্যেকটা দেশই তাদের রাইট টু সভরেন্টি, এবং তাদের দেশ তাদের মানুষকে চুজ করবে, না, কনস্টিটিউশনের 25 ধারা। তো সুতরাং সেই সব জায়গাতে আপনি আসলে কতটুকু তারা মানে কতটুকু এই নতুন নেতৃত্ব, এখন অর্গানিক নেতৃত্ব যদি আইআরজিসি এবং খোমেনি নমিনেটেড যে প্যানেলগুলি আছে, যে কাউন্সিলগুলি হবে, সেই 4 জনের কাউন্সিল ইন্টারিম চালাবে এবং তার পরবর্তীতে তারা লিডারশিপ নিয়োগ করবে, এইটা জটিল প্রক্রিয়া, সময় লাগবে এটার জন্য, এটা মানে এক রাতের মধ্যেই হয়ে যাবে না। সুতরাং সেই জায়গাতে আসলে তারা কতটুকু কমিউনিকেশন করছেন, কি ধরনের কমিউনিকেশন করছেন, এখন আমি যদি ওয়েস্টার্ন মিডিয়ার উপরে ভরসা করে এটাকে চিন্তা ভাবনা করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ওয়েস্টার্ন মিডিয়া, আমি আশরাফ কায়সার আপনাকে জিজ্ঞেস করি, এই প্রশ্নটা আগেই ছিল, তাদের যে ন্যারেটিভ অথবা তারা যেভাবে জিনিসটাকে দেখাচ্ছে, এটাকে কি যেন একটা টার্ম বললেন ডক্টর মনির, যে সে ফলস কিছু একটা, ফলস ফ্ল্যাগ। আচ্ছা, তো এইরকম কোনো কিছু তারা এস্টাবলিশ করার চেষ্টা আগে থেকেই ছিল, এখন কিভাবে দেখেন আপনি এটাকে? আমরা যদি পার্টিকুলারলি মিডিয়ার রোলটা দেখি, এটা শুধুমাত্র ইরানের আজকের পরিস্থিতির উপরে না, মিডল ইস্টের ব্যাপারে এবং প্যালেস্টাইন ইস্যুতে তো একেবারেই ভিজিবল। ওয়েস্টার্ন মিডিয়া আসলে ওয়েস্টার্ন যে গভর্নমেন্টগুলো আছে তাদের যে রোল, তারই একটা মিররিং করার চেষ্টা করে এবং সেটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করে। আপনার মনে আছে যে ইরাক যুদ্ধের সময় প্রথম আমরা এমবেডেড জার্নালিজম শব্দটি জানতে পারলাম। আপনি আসলে আমেরিকান ট্যাঙ্কে বসে ইরাক যুদ্ধ দেখেছেন, তাহলে আপনি কি করে যুদ্ধের রিপোর্টিংটা করবেন? ট্যাঙ্ক যিনি সাথে নিয়েছেন, আপনি তার পার্সপেক্টিভটাই তো ফুটিয়ে তুলবেন। পরবর্তীতে যেটা হয়েছে যে ফিজিক্যালি ট্যাঙ্কে না উঠলেও ফিলসফিক্যালি আপনি ওই ট্যাঙ্কেই উঠেছেন এবং তার ন্যারেটিভটাকেই আপনি সাবস্ক্রাইব করেছেন। এখানে একটা বাস্তবতা হচ্ছে, আপনি তো উল্টো দিকের ন্যারেটিভটির অ্যাক্সেস পাননি, বা তারা আপনাকে ট্রাস্ট করেনি, বা তাদের প্রতি আপনার ট্রাস্ট জন্ম হয়নি। তাদেরকে আপনি টেরোরিস্ট, তাদেরকে আপনি ফান্ডামেন্টালিস্ট, মানবতা বিরোধী অপরাধী এইভাবে দেখতে শুরু করেছেন। কাজেই ইরান যুদ্ধের ব্যাপারেও আমরা খেয়াল করে দেখলাম যে ওয়েস্টার্ন ন্যারেটিভটাকেই ওয়েস্টার্ন মিডিয়া মানে অথরিটি যারা আছেন, বিবিসি বলেন, একমাত্র ব্যতিক্রম আল জাজিরা, কারণ তার একটা ডিফারেন্ট পজিশনিং আমরা টের পাই। তিনি চেষ্টা করেন বৈরুত শহরের ভেতর থেকে বৈরুতের বর্ণনাটা দিতে, বা গাজার মানে শেষ দিন পর্যন্ত তাদের অন্তত 7-8 জন রিপোর্টারকে মাঠে আমরা তারা কন্টিনিউয়াসলি আপনার ব্রেকিং এ লেখা ছিল যে অ্যাটাক অন ইরান, কিন্তু অ্যাটাক অন ইরান ওই দিক দিয়ে আমরা যদি ওয়েস্টার্ন মিডিয়ার সিএনএনের কথা বলি, বিবিসির কথা বলি, সিএনবিসির কথা বলি, তারা কেউ এই শব্দটা তো ব্যবহার করেই নাই। আমি ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে পরিষ্কার করে আয়াতুল্লাহ আল খামেনি কিভাবে একটা সন্ত্রাসী একটা লুক নিয়ে তিনি হাজির হয়েছেন এবং তিনি বড় হয়েছেন, কোত্থেকে কোথায় উঠে এসেছেন সেই বর্ণনা দেখেন। আমরা যদি আন্তর্জাতিক, আপনার শিরোনামে দেখছিলাম যে আন্তর্জাতিক আইন ও সংস্থার ভূমিকা কি, আমরা যদি আন্তর্জাতিক আইন মেনে কথা বলি, ইরানের জনগণ যদি, বা যে কোনো দেশের জনগণ তার শাসন ব্যবস্থা বেছে নেয়, মনোনীত করে, আপনার বা আমার সেখানে কিছু বলার নেই, আনটিল অ্যান্ড আনলেস তারা এমন কোনো অপরাধে জড়িয়ে গেল যেখান থেকে আপনি ভয়েস পেতে শুরু করলেন যে তাদের লাইফ বিপন্ন হয়ে যাচ্ছে। এখন ওয়েস্টার্ন মিডিয়াকে আমরা কখনো ওইখানকার মানবিক স্টোরিটি করতে দেখিনি। তাকে আমরা দেখেছি ট্যাঙ্কের দাঁড়িয়ে যে স্টোরিটি আপনি দেখতে পান দূর থেকে, সেটিকে তুলে আনার চেষ্টা করেছেন। ইরানের ক্ষেত্রেও তাই। এবং তবে এই যে আমরা বারবার ভেনেজুয়েলার কথা বলছি না, ভেনেজুয়েলার সাথে কিন্তু ইরানের একটা বড় তফাৎ আছে। ওখানকার রেজিম চেঞ্জ আপনি যত সহজে করতে পেরেছেন, ওখানে যারা আপনাকে গোয়েন্দা বৃত্তিতে বা গুপ্তচর বৃত্তিতে হেল্প করেছে, ইরান কিন্তু লট মোর রেজিমেন্টেড কান্ট্রি, এবং তার শাসন ব্যবস্থা আপনি খেয়াল করে দেখবেন যে আয়াতুল্লাহ খামেনি হয়তো তারা অনেক আগের থেকেই তার সাকসেশন তৈরি করে গেছেন, যেটা ভেনেজুয়েলার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাইনি। কাজেই
আমি কেন বলছি কথাটা, এই যুদ্ধের রকম ফের হয়তো চেঞ্জ হবে। ধরেন আপনি আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন যে হয়তো ইসরায়েল বা আমেরিকান অ্যাটাক কমে আসবে এবং ইরানের হয়তো কার্যকর ক্ষমতা আমরা হয়তো তারা মুখে যতটা বলেছে এমন নাও দেখতে পারি। আমরা ইরাক যুদ্ধের কথা মনে করতে পারি, কিন্তু যুদ্ধের চরিত্রটি কোন দিকে যাবে এবং দেশটির মানে জনগোষ্ঠী কিভাবে বিভক্ত হয়ে যাবে এবং তারা কি প্রক্সির দিকে সরিয়ে যাবে, প্রক্সিগুলো অ্যাক্টিভ হবে, অনেক ধরনের ইফস অ্যান্ড বাটস কিন্তু রয়েছে। তবে আমেরিকান যেটা সাকসেস সেটা হচ্ছে সে অন্তত 7টি আরব দেশকে ইরানের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে চেষ্টা করেছে। ইরান বারবার বলছে তারা কোনো আরব কান্ট্রিতে আক্রমণ করেনি, তারা ওই দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। কাজেই এই পার্থক্যটি ডোনাল্ড ট্রাম্প বা তার সরকার আরব বিশ্বের কাছে বলছে না, কেননা তারা চাচ্ছে আরব বিশ্বের এই যে ভয়টা ইরানের প্রতি, বিশেষ করে সৌদি আরবের, সেইটাকে উপজীব্য করে এই যুদ্ধটাকে সে তার অস্ত্র বেচার একটি মোক্ষম উপায় হিসাবে, কারণ এখন আপনি দেখবেন ওই 7টি দেশ কিন্তু ব্যাপকভাবে এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে, আরো বেশি নিজেকে প্রতিরক্ষায় নিয়োজিত করবে। কাজেই আমরা যদি আপনার বা আমার উপরে এর প্রতিক্রিয়া দেখতে পাই, আমাদের বাজারের দর বাড়বে, আমাদের তেলের অভাব তৈরি হবে, আমাদের রপ্তানি বাণিজ্যে এবং আমদানি বাণিজ্যে সমস্যা তৈরি হবে, এবং পৃথিবীতে এই যে আপনার আইন লঙ্ঘন করে একটি দেশকে আপনার সার্বভৌমত্ব লঙ্ঘন করা যায় এবং আন্তর্জাতিক সংস্থায় ইউএন তাতে কোনো রোলই প্লে করতে পারে না, এই বাস্তবতা আরও তীব্র হবে। আচ্ছা, ডক্টর আকান্ত আমাদের সাথে অনলাইনে আছেন। আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে, আপনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কিছুক্ষণ আগে একটা বিবৃতি দিয়েছে, নিশ্চয়ই দেখেছেন। সেই বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম দেখা যায়নি, সেখানে নিন্দাও জানানো হয়নি সেভাবে। এই বিবৃতিটা আসলে কেমন? বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে, সুদূরপ্রসারী বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা ভবিষ্যতের কথা চিন্তা করে এই বিবৃতিটা আসলে আপনি যদি একটু আমাদেরকে বলেন যে কিভাবে দেখেন। জি, অনেক ধন্যবাদ। এর আগে একটু বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া কিন্তু ইজ কন্ট্রোল বাই দি জুস, মিডিয়া ইকোনমি ইন ইউএসএ ইজ কন্ট্রোল বাই দি জুস। তো যে সরকারই মার্কিন যুক্তরাষ্ট্রে আসুক না কেন, ডেমোক্রেট বা রিপাবলিকান, তারা কিন্তু ইসরায়েলের মিত্র এবং তাদের ইসরায়েলের ব্যাপারে পলিসি কিন্তু কখনো পরিবর্তন হয় না। এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়ার সাথে সাথে ওয়েস্টার্ন মিডিয়াও কিন্তু ভেরি পার্শিয়াল, তারা ইমপার্শিয়াল না। এবং আমরা যে ইরান কিন্তু অনেক বছর ধরে ফর ডিকেডস তারা স্যাংশনের মধ্যে ছিল, তা সত্ত্বেও কিন্তু দে হ্যাভ প্রিভেইলড, তাদের ইকোনমি চলমান ছিল, তাদের মানুষ হ্যাপি ছিল। যদিও কিছু কিছু জায়গায় আমরা মিডিয়া ফোকাস করার চেষ্টা করছে যে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, বাট আই থিঙ্ক দ্যাটস ভেরি লিমিটেড। আমরা যেটা দেখেছি তেহরান এবং অন্য জায়গায় আমাদের বেগম খালেদা জিয়া মৃত্যুর পরে মানুষের মধ্যে যে আন্তরিক শোক ছিল, সেটা কিন্তু ইরানি জনগণের মধ্যে আমরা দেখি। সো আমি শাহাব ভাইয়ের সাথে এবং ভাইয়ের সাথে একমত যে ভেনেজুয়েলার মতন এত সহজ হবে না ইরানের রিজিম চেঞ্জ করা, এবং আমি মনে করি এখনও 90%-ও বেশি এই সিস্টেমটাকে তারা সাপোর্ট করে। এখন বাংলাদেশের পরিস্থিতিটা কি? বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি, যেখানে মুসলমান রাষ্ট্রগুলো ওআইসি তারা কোনো শক্ত বক্তব্য দিচ্ছে না কারো পক্ষে বা বিপক্ষে। এখানে আসলে বাংলাদেশের সরকার বাংলাদেশের স্বার্থটা বেশি দেখবে। এমন একটা পরিস্থিতিতে আমি মনে করি নিরপেক্ষ থাকাটাই আমাদের জন্য সবচেয়ে ওয়াইজ হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় মার্কেট, সবচেয়ে বেশি রপ্তানি ওখানে হয়। ইরানের সাথে আমাদের ঐতিহাসিক শতাব্দী ধরে আমাদের সম্পর্ক, আমাদের মাদ্রাসাগুলোতে ফার্সি ভাষা শেখানো হতো। সুতরাং দুই পক্ষের সাথে ইসরায়েল ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্ক। সো এই ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করাটাই ভালো, কারো পক্ষ নিয়ে কোনো স্টেটমেন্ট না দেওয়াটাই আমি মনে করি বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে শ্রেয় হবে। যেখানে ইরানের সবচেয়ে কাছের মিত্র রাশিয়া এবং চীন এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই, সেখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র আগ বাড়িয়ে কোনো বক্তব্য না দেওয়া। রাশিয়ার মনে হয় একটা বিবৃতি আমরা দেখলাম। এই পরিস্থিতি আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা রাশিয়ার মনে হয় একটা বিবৃতি দেখলাম, তারা ইরানের পাশে আছে এরকম একটা জায়গায় ওনারা মতামত ব্যক্ত করেছেন। আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত ছিলেন তিনি। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেটি আসলে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে এই সময় এইভাবে বলাটা কতটা মানে পজিটিভ বাংলাদেশের জন্য? বিবৃতিটি আমি মনোযোগ দিয়ে পড়েছি এবং আমার মনে হয়েছে তাৎক্ষণিকভাবে লেখা বিবৃতিটি গভীরভাবে চিন্তা না করে
প্রকাশ করা হয়েছে। ধরেন বাংলাদেশের সংবিধান বলেছে যে আপনি নিপীড়িত মানুষের বা যে রাষ্ট্র আক্রান্ত হবে তার পক্ষে থাকবেন, এবং যে দেশের মানুষ যে শাসন ব্যবস্থাকে বা যে অধিকার বোধকে উপরের দিকে তোলে আপনি তার পক্ষে থাকবেন। বিবৃতিতে আপনি খেয়াল করবেন যে যুদ্ধটি শুরু করলো কে? ইসরায়েল এবং আমেরিকা ইরানের ভূমিতে। সে বিবৃতিতে তার কোনো নিন্দা নাই এবং দুটি পক্ষের এই দুটি দেশের নামও নাই। আবার কিন্তু যেটি আছে সেটা হচ্ছে ইরান যখন পাল্টা আক্রমণ করলো আরব দেশগুলোতে তার নিন্দা করা আছে। তার মানে ঘটনাটি অনেকটা ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে আপনার চোখে তুলে ধরে বা ওয়েস্টার্ন রাষ্ট্রগুলো যেভাবে তুলে ধরে যে শুরু কে করলো এটা বলে না, রিয়াকশনটাকে হাইলাইট করা হয়, যেটি আপনি আল জাজিরার উদাহরণ দিচ্ছিলেন একমাত্র ভিন্ন অবস্থানে। বাংলাদেশের উচিত হয়নি একটি মানে আমাদের ট্র্যাডিশন ভেঙে এবং আমাদের সবসময়ের যে অবস্থান যে আমরা আসলে কোনো পক্ষের সাথেই না, আমরা বরঞ্চ ন্যায্যতার পক্ষে, আমরা বরঞ্চ যুদ্ধ বন্ধের পক্ষে, সেই জায়গাটিতে একটা বড় ব্যত্যয় হলো। আমার ধারণা বিবৃতির কনসিডারেশন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অনেক ধরনের বাণিজ্য রয়েছে, কূটনৈতিক সম্পর্ক রয়েছে, আবার ইরানের সাথে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আমাদের তেলের বাজারের ইরানের সাথে সম্পর্ক রয়েছে। কিন্তু বিবৃতিটি এই দিকে ঝুঁকে গেছে এবং বিবৃতি পড়ে মনে হয়েছে যে ইরান আক্রমণ করেছে আরব দেশগুলোতে এবং বাংলাদেশ আরব দেশের আক্রান্ত হওয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কিন্তু ইরান যে আক্রান্ত হয়েছে সেটি বিবৃতির কোথাও নেই এবং ওই দুটি দেশের নাম কিন্তু আপনি বিবৃতিতে পাবেন না। আচ্ছা আচ্ছা, প্রফেসর খান, এই বিবৃতি নিয়ে আপনি বলতে পারেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যদি বলেন যে এই 6-7টা দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এইসব দেশে বাংলাদেশের 70 লাখের বেশি মানুষ থাকে। সেখানে প্রতি বছরই 5 থেকে 7 লাখ 8 লাখ মানুষ সেখানে নতুন করে যায়। তো এই জায়গায় বাংলাদেশের একটা বড় ডিপেন্ডেন্সি আছে। আজকেও দেখলাম এই মাসে আপনার ইয়েটা ভালো আসছে, মানে রেমিটেন্সটা অনেক ভালো আসছে এবং 70% আসে এই সব জায়গা থেকে। এই মার্কেটে আপনি দেখেছেন গতকাল থেকে ফ্লাইট যখন বন্ধ ছিল একটা হযবরল অবস্থা এবং প্রচুর মানুষকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা জিনিসটা বেশ সামলানোর চেষ্টা করেছে এবং মানুষের মধ্যে এক রকমের দুশ্চিন্তা ভর করেছে। বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে থাকে এবং তাদের পরিবার পরিজন এই দেশের রেমিটেন্স তাদের উপর নির্ভরশীল। কী ধরনের প্রভাব পড়তে পারে? আচ্ছা, প্রথমটা হলো যে বিবৃতিটা কি। দেখেন, আমরা তো প্রায় আমাদের কনস্টিটিউশনটাকে ভুলে যাই। মানে কনস্টিটিউশন হ্যাজ বিকাম, মানে কি বলবো, যে এটাই তো আপনার মেইন রেফারেন্স পয়েন্টটা। 25-এর 1-এ কি বলা আছে? যে কোনো দেশের ন্যাশনাল সভরেন্টি। 25-এর 1-এর বিতে বলা আছে নন ইন্টারফারেন্স, সিতে বলা আছে পিসফুল সেটেলমেন্ট, ডিতে বলা আছে ইউএন চার্টার আর ইন্টারন্যাশনাল ল, এবং 5th অ্যামেন্ডমেন্টে গিয়ে বলা আছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, তাই না? তো আপনি তো কনস্টিটিউশন সাইড করলেই তো হয়ে যেত। বাংলাদেশের কনস্টিটিউশন মোতাবেক আমরা এটাকে পিসফুল সেটেলমেন্টের দিকে দেখতে চাচ্ছি এবং সেই ক্ষেত্রে সকল পক্ষই রিস্ট্রেন্টের মধ্যে যাওয়া, এবং সকল পক্ষ রিস্ট্রেন্টের মধ্যে যাওয়া মানে তো আপনি ইরানকেও বলছেন, ইউএস ইসরায়েলকে বলছেন। আপনি হয়তো ইউএস ইসরায়েলকে এখন একটু ভয় পাচ্ছেন, বাট মুশকিলটা হচ্ছে যে আপনার তো এইখানেই শেষ না। জিওপলিটিক্স অত্যন্ত জটিল। জিওপলিটিক্সে কি হবে, এই একই দাবার চাল ঘুরে যেতে পারে কয়েকদিনের মধ্যে। চীনের বিআরআই একটা বড় ইন্টারেস্ট তার আছে। রাশিয়া তার সিরিয়া ফুটহোল্ডের জন্য ইরানকে ভবিষ্যতে সবসময় তাকে লাগবে। তো তারাও তো নোট নেয় যে আপনি কি ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটা দেশ যে ধরনের স্টেটমেন্ট দিয়েছে, আমরাও মোটামুটি ওই একই রকমের স্টেটমেন্টটা দিয়ে গেছি, ওই যেটাকে বলে ফলো করা। তো এখন সেটা হলো একটা, যে এটাই আমার মেইন ক্রিটিসিজমটা। আপনি হয়তো কনস্টিটিউশন দিয়েই আপনি এটাকে পার পেয়ে যেতে পারেন কমফোর্টেবলি। এবং আপনি যদি মনে করেন স্টেটমেন্টের কারণে, বাংলাদেশের স্টেটমেন্টের কারণে রেমিটেন্সে ছেদ পড়বে, এইটার মতো মানে দুর্বল যুক্তি আমার মনে হয় খুব একটা নাই। কারণ আপনি দেখেন, রেমিটেন্স ইজ অল অ্যাবাউট মার্কেট। ইটস এ ভেরি মার্কেট ডমিনেটেড। মিডল ইস্ট ইজ এ ভেরি ক্যাপিটালিস্ট সোসাইটি, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনার যেদিন ডিমান্ড থাকবে না সেদিন আপনি সাপ্লাই থেকেও লাভ নেই, আপনার যেদিন ডিমান্ড থাকবে আপনার সাপ্লাই না থাকলে হবে না। আমাদের দেশে যে বন্ধটন্ধ হয়, ইউএই এইটা সেটা তো আপনার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের কারণে হয় না, এটার বিভিন্ন রকমের হিসাব নিকাশ আছে। বড় একটা পরিবর্তন আসবে রেমিটেন্সে আজ থেকে হয়তো 10 বছর পরে। অটোমেশন হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, মানে এখন তো চায়না রাস্তাই তৈরি করছে মানুষ ছাড়া।
তো সেই ধরনের টেকনোলজি যখন ডিপ্লয় করা হবে তখন তো আপনার আলটিমেটলি তখন ওই হিউম্যান লেবার যেটা সেটার তো প্রয়োজনীয়তাটা কমে আসবে। না, পরের প্রশ্ন ছিল যে এই পরিস্থিতি আসলে বাংলাদেশের ইকোনমিতে, সুতরাং সেই জন্য আমি বলছি যে এই যে রেমিটেন্সের যে বিষয়টা, এখন আমাদের ধাক্কাটা আসলে কোন জায়গায় আসতে পারে, আমাদের দুটো জায়গায় ধাক্কা আসতে পারে। যদি ইকোনমি রিসেশনের দিকে চলে যায়, গ্লোবাল ইকোনমি আর পার্টিকুলারলি যে মিডল ইস্টার্ন ইকোনমি, এটার কারণে তাহলে খুব স্বাভাবিকভাবে ফিসকাল ডেফিসিট হওয়া শুরু করবে। তার মানে আমাদের যে 70 লক্ষ মানুষ যারা আছেন তারা তো সবাই সেক্রেটারি লেভেলে না, মানে বিভিন্ন টিয়ারে আছে, আনস্কিল্ড আছেন, সেমি স্কিল্ড আছেন, স্কিল্ড যারা আছেন, হয়তো স্কিলদের ধাক্কাটা ততটা লাগবে না যতটা লাগবে হলো আনস্কিল্ড সেমি স্কিলদের। সেই জায়গাতে গিয়ে আপনি ইনফ্রাস্ট্রাকচারের যে প্রজেক্টগুলি আছে, বড় বড় যে কাজগুলি চলছে, সেই জায়গাতে হয়তো আপনার একটা রিসেশন চলে আসতে পারে। রিসেশন চলে আসলে খুব স্বাভাবিকভাবে আপনার কর্মীর সংখ্যা কমে যাবে, কর্মীর প্রয়োজনীয়তাটা কমে আসবে, এবং তার ইন্টারনাল ইকোনমিতেও একটা বড় রকমের প্রেশার এখন তৈরি হবে। আপনি যদি তেলের দাম বেড়ে যায়, আপনার খুব স্বাভাবিকভাবেই আপনার ইকোনমিতে কিন্তু ইমিডিয়েট কোনো বেনিফিট হবে না মিডল ইস্টার। ফলে আপনার তো এখানে কনসামশনের জায়গাতে তো আপনি আটকে যাচ্ছেন, কনসামশন আটকে গেলে পরে তো খুব স্বাভাবিকভাবে গ্লোবাল মার্কেট ডিসরাপশন হয়ে যাবে। সুতরাং সেই জায়গাতে আমাদের একটা রেমিটেন্সের বড় রকমের ভয় আছে। এইটার সাথে বড় একটা প্রবলেম হলো যে আমাদের অলরেডি ইনফ্লেশন ইজ ভেরি হাই, এবং এই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা হলো ইনফ্লেশন। এখন একেতে যদি আপনার তেলের দাম $110-120 উপরে সাস্টেইন করে যায়, সেটা খুব স্বাভাবিকভাবে আপনার ফুড ইনফ্লেশন আর অন্যান্য ইনফ্লেশনে কন্ট্রিবিউট করবে। ফলে আপনি রেমিটেন্স মানি যদিও আসুক, সেই রেমিটেন্সের যে খরচাটা আপনার দেশে আসে, সেটা দিয়ে আপনার টোটাল ওভারঅল ইম্পোর্ট এক্সপোর্টের বিল তো আপনি দিতে পারবেন না। তার মানে আপনি কি টাকা ছাপাবেন? এখন ইফ দ্যাট ইজ দি কেস, তার মানে আপনার মনিটারি পলিসির উপরে একটা বড় রকমের ধাক্কা আসবে। আপনি খেয়াল করে দেখেন যে রেমিটেন্সের টাকা আপনার ঠিকই আসছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার যে ইনফ্লেশনারি প্রেশারগুলি, এই ইনফ্লেশনারি প্রেশারগুলি কিন্তু আপনি সামাল দিতে পারবেন না। অন্যদিকে আমি প্রথমেই বললাম যে ডলারাইজেশনের একটা পলিটিক্স শুরু হবে, এবং ডলারাইজেশনের পলিটিক্সটা অলরেডি আপনি যে চলছে। আপনার যে গোল্ডের দাম $5,500 হয়ে যাচ্ছে, 6,000-7,000। বিকল্প সেই মুদ্রার সেই প্রজেক্টটা তো এখন চলমান। এখন সেখানে আপনি যদি ডলারাইজেশন করা রাখেন, আপনি তো স্টেটমেন্ট দিতেই ভয় পাচ্ছেন, তাহলে ডলারাইজেশনের দিকে যেতে গেলে তো আপনাকে আরো অনেক বেশি কারেজেস ভূমিকা নিতে হবে, এবং সেটা আপনি আজ থেকে 2 বছর 3 বছর পরে কিভাবে করবেন? কারণ চাইনিজরা বলবে আপনি আমার সাথে ট্রেড করো ডিফারেন্ট কারেন্সিতে। আপনি অলরেডি দেখেছেন রাশিয়ার ব্যাপারে, আপনি অলরেডি দেখেছেন ভারত এত বড় একটা দেশ, মানে তারাও আস্তে আস্তে এখান থেকে সরে আসার চেষ্টা করছে, ডলারাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই যে গভর্নমেন্টের উপরে একটা বড় রকমের ইনফ্লেশনারি প্রেশার আসার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, সেইটাকে কিভাবে, এটা বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি দিয়ে একা এটা করা সম্ভব না। এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হলো যে আমি আজকে শুনছিলাম এক্সপার্টদের কথা, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে এই দাম বাড়লে পরে, তেলের দাম বাড়লে পরে কিছুদিন হয়তো ধাক্কাটা হবে, সাবসিডির ক্ষেত্রে আপনার একটা বড় রকমের প্রেশার ইকোনমিতে তৈরি হবে। মুশকিলটা হলো যে বাংলাদেশের ইকোনমিক ট্রেন্ড অ্যানালিসিস যদি আপনি করেন, আপনি একবার যখন, কারণ আপনার রুল অফ ল ইজ ভেরি উইক, ইয়ার গভর্নেন্স ইজ ইকুয়ালি উইক, সুতরাং একবার যখন আপনি দাম বাড়িয়ে দেবেন, আপনার তেলের দাম কমলে পরেও যে আপনার ওই দাম কমবে, এটার তো আপনার রুল অফ ল বা মার্কেট মেকানিজমটা আপনার নাই। সুতরাং এই গভর্নমেন্টের যদি সদিচ্ছাও থাকে, এই রুল অফ ল ইমপ্লিমেন্ট করতে হলেও তাকে তো সময় দিতে হবে, এবং সেই সময়ের আগেই তো এই ধরনের ঘটনাটা ঘটে গেল। সুতরাং আমার কাছে মনে হয় যে রেমিটেন্স, ইন্টারনাল ইকোনমি এবং ওভারঅল জিওপলিটিক্যাল চয়েসেস আপনার সামনে যা আসবে, এগুলি সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমরা একটা জটিল। আমরা শেষের দিকে একটু বলবেন যে এই ইকোনমি আসলে বাংলাদেশের একটা সাফারিংসের মধ্য দিয়ে, মানে নতুন সরকার আসলো মাত্র, বিনিয়োগ পরিস্থিতি এই যে আমাদের লাস্ট 1.5 বছর ধরে যা গেল, তাতে নতুন করে মানুষ স্বপ্ন দেখছিল, সেই জায়গায় একটা ধাক্কা নিশ্চিতভাবেই। কারণ আমাদের বর্তমানে যেই চ্যালেঞ্জগুলো নতুন সরকারের ছিল, বা বিগত সরকারটি যে ধরনের চুক্তি করে বিদায় নিয়েছে, সেই চ্যালেঞ্জের উপরে আপনার নতুন যোগ হলো কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতা। আপনি এটিও দেখেছেন, পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধও কিন্তু শুরু হয়েছে, যদিও সেটা হয়তো আমাদেরকে অত ডিরেক্টলি এফেক্ট করছে না।
মধ্যপ্রাচ্য কিন্তু আপনাকে অনেক দিন অর্থনীতিতে ভোগাবে, কেননা আপনার আমদানি রপ্তানির একটা বিশাল অংশ হরমুজ দিয়ে হয় এবং সেখানে আপনার যে ব্যাঘাতটি ঘটবে, আপনার এই যে আমরা যে বলছি যে রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, অথবা আমরা বলছি রেমিটেন্সের মার্কেট, সেই রেমিটেন্সের মার্কেট কিন্তু সাংঘাতিকভাবে ব্যাহত হবে। আপনি প্রচুর শ্রমিককে ফেরত আসতে দেখবেন ওই দেশগুলো থেকে যেখানে যুদ্ধে আক্রান্ত দেশগুলো। কাজে এটির ধাক্কা আপনাকে অর্থনীতিতে নিতে হবে। তাদের রেমিটেন্স আপনি নিশ্চিতভাবেই জানেন যে আমাদের স্বাচ্ছন্দ্যের একটা বড় জায়গা কিন্তু $32 বিলিয়ন রেমিটেন্স, যেটা অ্যানুয়ালি আমরা পাই। অতএব ওই দিকে আপনাকে নজর রাখতে হবে। আপনার আমদানি রপ্তানির মানে মান এবং মূল্য এবং সময়, এটি তিনটাই কিন্তু বৃদ্ধি পাবে। আর চতুর্থ হচ্ছে যে আপনাদের যে অর্থনীতিতে পাওয়ার বা জ্বালানির ক্ষেত্রে আপনি যে সাউথ এশিয়ার জন্য যে ইরানি তেল পাচ্ছিলেন, সেটির ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন, বিকল্প জায়গা কোনটি, এই 3-4টি জিনিস যদি আপনি খুব দক্ষতার সাথে না মেলাতে পারেন, তাহলে আমরা প্রতিদিন ওই আপাতত দুশ্চিন্তা মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। নতুন করে আপনাকে চিন্তিত হতে হবে, আপনার কৌশলটি কি হবে। অনেক ধন্যবাদ আপনাদের 2-3জনকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে করা আলাপ এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন।